চোরেদের বাঁচাতে অযোগ্য সরকার অযোগ্যদের পাশে থাকতে চাইছে। যে দালালরা চাকরি বিক্রি করেছে, টাকা তুলেছে, তার একটা অংশ ঘুরপথে কালীঘাট কামাক স্ট্রিট তৃণমূলের দলীয় ফান্ডে গেছে। আজকে যদি তাদের অযোগ্যদের পাশে সরকার না থাকে, দল না থাকে, তৃণমূল না থাকে, তাহলে সেই দালালরা চোরেরা তাদের পিঠের চামড়া থাকবে না। দুই হচ্ছে, এই সরকার একাডেমিক কোয়ালিফিকেশন চায় না, এই সরকার চাই এক্সপিরিয়েন্স। তার জন্য এক্সপিরিয়েন্সের নাম্বার, যাতে এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আরেকটা করাপশন করে এই অযোগ্যদের নতুন করে নিয়োগপত্র দেওয়া যায়। তিন, প্রথম দিন থেকে, আজকে বলে আজকে না, 8 বছর ধরে সরকারের কাছে সুপ্রিম রায়ের আগেও সুযোগ ছিল, এখনো পরবর্তীকালেও সুযোগ ছিল যোগ্য অযোগ্য আলাদা তালিকা করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করবার। আসলে যারা এই সিস্টেমের মধ্যে চুরিটা করেছে, সেই কমিশন, সেই সরকার, সেই শিক্ষামন্ত্রী, সেই রাজনৈতিক দল, তারা থাকলে স্বচ্ছ নিয়োগ সম্ভব না। আমি এটাকে সৈকত একটু আমি যোগ করতে চাইবো, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, প্রত্যেকটা আলোচনার বিষয় কিন্তু একেবারে শিক্ষা প্রতিষ্ঠান। কসবার ঘটনাতেও রাজ্য সরকারের ভূমিকা, রাজ্য সরকারের একাধিক জনপ্রতিনিধি, একটা নয় একাধিক কলেজের জিবির মাথায় যারা বসে রয়েছেন, আজকে রাজন্না হালদার মুখ খোলার ফলে রীতিমতো অস্বস্তিতে পড়ে কি তাহলে শাসক নিজেদের দূরত্ব বজায় রাখছে? একদমই। দেখুন, প্রথম দিন থেকে এই রাজ্যে যখনই তৃণমূলের অভ্যন্তরে কোনো মহিলা নেত্রী কোনো অভিযোগ করেছেন, তার অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। আপনার মনে থাকা উচিত, বালির তপন দত্ত খুনের পর তার স্ত্রীর প্রতি ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছিল। সত্যজিৎ বাবু তৃণমূলের বিধায়ক খুন হয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বিধায়ক করে মুখ বন্ধ রাখা হয়েছে। এই রাজ্যের রাজন্না আমাদের বিরোধী দলের কোন একজন ছাত্রী বা নেত্রী হতে পারেন, তার অভিনয় ক্ষমতা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কারণ যাদবপুরে তার অভিনয় ক্ষমতা আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে রাজন্না তো কোনো না কোনো বাড়ির মেয়ে, তাহলে একটি মেয়ে যদি একটা রাজনৈতিক দলের ভেতরে অভিযোগ তোলে, তাহলে সেই অভিযোগের বিরুদ্ধে মহিলাদের দিয়ে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে, তাতে তো প্রমাণিত রেপ কালচার শুধু বাইরে নয়, তৃণমূলের মধ্যেও রেপ কালচার হচ্ছে। আমি এক লাইন শুধু বলে নিই, এসএসসি মামলার যা যা হচ্ছে, আচ্ছা আপনি বলুন তো, এই পুরো ঘটনাটাতে সিবিআই কি দায় এড়াতে পারে? আজকে বিজেপি এই রাজ্যে এত বড় বড় কথা বলছে, সিবিআই কেন? রাজ্য সরকার পারেনি বলে তো সিবিআই এর কাছে গেছিল। সিবিআই কেন যোগ্য অযোগ্য তালিকা করতে পারলো না? সিবিআই এর ভূমিকা তো কিন্তু একেবারে সৈকত, অভিযোগ একদম অভিযোগ তো একটা জায়গায় নয়। এবং মনে থাকবে তোমার নিশ্চয়ই যে একেবারে শশী পাজা তিনি কিন্তু স্পষ্টই বলেছিলেন যে যদি কেউ শিক্ষানুরাগী হয়ে থাকে তাহলে টিএমসিপি সে করেছে, তাতে কি হয়েছে, তাই জন্য তাকে অস্থায়ী কর্মী নেওয়া হয়েছে। জয়প্রকাশ মজুমদার তো স্পষ্ট বললেন, টিএমসিপি করেছে বলে কি সে এখানে চাকরি পেতে পারে না, এরকম কোনো নিয়ম আছে নাকি? একই টিউনিং। চাকরি দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল করলে প্রাইমারি চাকরি পাওয়া যায়। তৃণমূল ছাত্র পরিষদের চোরগুন্ডা বদমাশ ধর্ষক নেতা তোলাবাজ নেতা হলে কলেজ গেটে টাকা তুললে কলেজ ক্যাম্পাসের গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ হওয়া যায়। আর ভাইস প্রিন্সিপাল কাঠের পুতুল, এরা সব তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা। টিএমসিপি নেতাদের কাটমানির ভাগ এদের পকেটেও একটা অংশে যায়। আপনি প্রশ্ন করছিলেন কোথা থেকে সাহস এলো? আরজি করে সন্দীপ ঘোষকে মুখ্যমন্ত্রী যদি বলেন প্রাইজ পোস্টিং দেব, তাহলে কেন ওই ভাইস প্রিন্সিপালরা উৎসাহিত হবে না? স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে না, স্থায়ী প্রিন্সিপাল রাখা হচ্ছে না। কলেজগুলো সব টিএমসিপি নেতাদের একদম মৌরসি পাট্টা হয়েছে। আশুতোষ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যার একদম গাটা চকচকে 3টে আইফোন, সে নাকি ওই সার্থক নাকি অনর্থক কি নাম, সে নাকি ওখানকার হেড ক্লার্ক। এই যে হাওড়া নরসিংহ দত্ত কলেজ, কতটা বর্বরচিত ভাবুন তো, বাচ্চা ছেলে মেয়েদের প্যান্ট খুলিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, কি ব্যবস্থা নিয়েছে? একদম।